কড়া করে এক কাপ। আরে তুই এখানে বসে গুনগুন করে গান করছো আবার? ব্যাপার কি গো নরাদা? ভাগ্যের চাকা উল্টে গেছে গো, তাই আজকের আমি আর চা বানাবো নে। বাবুর মতো এখানে বসে বসে আয়েস করে চা খাবো। নরা, আসল ব্যাপারটা ঝেড়ে কাজ বলছি, নয়তো নয়তো তুমি আমার লবডঙ্কা করবে। আজ আমি আর চা বিক্রি করবো নে। এই দেখো দেখি 500 করে ক্যাশ তোর হ্যান্ডে এলো কি করে? সেটাই তো বলতেছি। কেসটা কি সত্যি করে বলো তো নরদা? ওই যে নামজাদা শিল্পী শেতল বাবু আছে না, উনি আমাদের বকশিস দিয়েছে। 500 টাকা বকশিস? ওই শেতল বাবু আজ সকালে এসে হাজির। এই নে নরা, ধর 500 টাকা তোর বকশিস। ওরে বাবা, এই 500 টাকা বকশিস! শিল্পীর মন দেখতেছি কাদাচ্ছে নরম হয়। ওরে নরা, মন নরম না রে, ওরে আমার নরা দম। পকেটটা খানিক হঠাৎ গরম হয়ে উঠে আছে। আমার একখানা ছবি 5,000 টাকা, বুঝলি? 5,000 টাকায় হঠাৎ বিক্রি হইয়া গেল। জানি না কি বুঝিয়া কি ছবি কিনিয়া লইল ওই ভদ্রলোক। শহর থেকে, বুঝলি, শহর থেকে আমার ছবি দেখিতে আসিয়াছিল। 5,000 টাকার একখান ছবি? বাপরি বাপ, আমার 1 কাপ চা 2 চামচ চিনি দে করলি পরেও 5 টাকা কেউ দিতে চায় নে। কি যে বলিস, তোর ওই শীতল চা খেয়েই তো এই ছবিখানা আঁকিয়াছিলাম, তাই এই বকশিস। বাবু আপনি বসেন, আপনি ফ্রিতে 1 কাপ গরম চা খেয়ে যান, কোনো পয়সা লাগবে না। এই ওই শীতল বাবুর ছবি 5,000 টাকায় বিক্রি হয়েছে? এই তো সেদিন ঘোতনদের পাশের বাড়িতে ভাড়া এলো আর এসেই 5,000 টাকা। চল আমার সঙ্গে। 500 টাকা বকশিসের কি তেজ হচ্ছে বাবজি! এই হলো সেই বিখ্যাত ছবি গুলটে বাবু। 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে বিক্রি হলো। এই দেখুন আমার সই, সীসা মানে শীতল শাসমল। তা সীসা মশাই, এই ছবিটার মধ্যে যে কোনো ছবি দেখিতে পাইতেছি না। পুরোটাই কমলা রং দিয়ে লেপে দিয়ে কালো রঙের গোল এঁকে দিয়েছেন। ইহা বড় গভীর ছবি, সকলে বোঝে না। খুব কঠিন মানে, তাই না শীতল বাবু? খুব খুব ছবি যত কঠিন হবে, যত লোক কম বুঝবে, তত তো দাম চড়বে। ভেরি ইন্টারেস্টিং ফুল কথা। তা এই ছবিটার মানে যদি আপনি একটু বুঝিয়ে দেন দেখি সীসা বাবু। বুঝাচ্ছি, পৃথিবীটা জ্বলছে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এই মেরেছে। কোথায় কোথায়? জল জল! এই যে এই পুরোটা পৃথিবী, এই কমলা রং হলো আগুন। আর ওই কালো গোলটা? ওটা সূর্য। কি? সূর্য কালো রঙের? ওখানেই তো মহান শিল্পীর কামাল। কামাল, সূর্য তাপ ছড়াইতে ছড়াইতে নিজে পুড়িয়া কালো পোড়া ঝলসানো রুটি হইয়া গিয়াছে। সূর্য রুটি হয়ে গেছে? শিল্পীর মন তো গুলটে বাবু, যা ইচ্ছে তাই ভাবতে পারা যায়। ও তাই বুঝি? হ্যাঁ, বড়ই নরম। বুঝেছি। এবার আমাকেও আমার পকেট করিতে হইবে গরম। চল রে বলদের দল, চল। আচ্ছা গুলটে মামা, ছবি আঁকছে ওই শীতল বাবু, তোমার পকেট গরম হবে কেমন করে? যেভাবে ওই সীসা মানে শীতল বাবুর পকেট ভর্তি হয়েছে। সে তো ছবি আঁকে, তুমিও কি ছবি আঁকতে পারো নাকি গুলটে মামা? ওরে,
মন যাদের নরম হয় তারাই ছবি আঁকতে পারে। তোদের লিডারকে তোরা এখনো চিনলি না রে। মানেটা কি? মানে ইজ ভেরি ইজিক্যালি সোজা। আমিও ছবি আঁকবো বুঝলি, ভেরি কঠিন কঠিন ছবি। ছবি যত কঠিন দাম তত বেশি। শুনলি না শীতল বাবু কি বললো? তা বলে তুমি ছবি আঁকবে? আমাকে চ্যালেঞ্জিং করবি না ভেন্ডি, দেখবি আমি পারি কিনা ছবি আঁকতে, দেখবি? হ্যাঁ দেখবো। পাঁচু, ভেন্ডি আমাকে চ্যালেঞ্জিং দিল কিন্তু। তুমিও দেখিয়ে দাও গুলটে মামা। ঠিক আছে চল তাহলে ঠেকে, আজকেই দেখিতে পাইবি তোদের গুলটে মামা কত বড় শিল্পী। এটা তুমি কি আঁকলে গুলটে মামা? একটা গোল্লা। তুই যেমন অঙ্কে গাদা গাদা গোল্লা পেতিস, তাই গোল্লাকে ভুলতে পারিসনি, গলদপুরের বড় বলদ। তাহলে এটা কি? আমি বুঝে গেছি, রসগোল্লা 10 টাকার সাইজেরটা এঁকেছো। এ কে রে পাঁচু? তাহলে তুমি বলে দাও না গুলটে মামা। এ বড় গভীর মানের ছবি, কোনো মানে বইতে পাবি না, শিল্পীর কঠিন ভাবনা। কিন্তু এটা তো একটা গোল আঁকলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, এ গোল যে সে গোল না রে, এ হলো একখানি গোল মাঠ। সেই মাঠ ভর্তি ছিল কচি কচি ঘাসে। ঘাস? ঘাস কোথায় আঁকলে তুমি? ওইখানেই তো শিল্পীর কেলটাবুলাস কেরামতি রে। মাঠে ঘাস নাই তাই আঁকি নাই, সব ঘাস একটু আগে গরুতে খাইয়া চলিয়া গিয়াছে। পরিয়ার হইয়াছে শুধু মাঠ, ধুধু মাঠ, কি করুন মাঠ, ঘাস নাই ঘাস নাই, সব গরুতে খাইয়া ফেলাইল, একই কাণ্ড ঘটিল। থাক থাক গুলটে মামা, বুঝেছি বুঝেছি। শিল্পীর নরম মন তো সহ্য হয় না কিছু। বুঝলাম। মাথা নিচু করে এবার যে যার বাড়িতে চলে যা। বিকেল ঠিক 4টের সময় নরার চায়ের দোকানে হাজির হবি। নরাকেও এবার জবাব দেওয়ার সময় এসেছে। বলে কিনা ওকে আমি চা তৈরি করে খাওয়াবো। এই শিল্পী গুলটে গুহর নরম মন পেয়ে যা ইচ্ছে তাই বলবে, আর তোরা সহ্য করবি। একদম না গুলটে মামা। ওরে বাপ রে বাপ, আমি তো একদিনে বুঝতেও পারিনি যে আমাদের গুলটে বাবু এত বড় গোল্লা শিল্পী। আপনাদের দেখলে কিন্তু বোঝা যায় না গো। দেখেছিস তো একখানা গোল্লা এঁকেছি, তাতেই নড়া আমাকে কেমন আপনি আগে করছে। ওরে নড়া, গোল্লাই যে সব, সূর্য, চাঁদ, 1 টাকার কয়েন, ডোবা, পুকুর, দিঘি, রসগোল্লা, সবাই যে গোল রে। ওরে বাপ রে বাপ, একটা গোল্লার মধ্যে যে এত কিছু নৌকোয় ছিল সেটা কখনো ভেবে দেখিনি গো। এবার দেখলি তো, তোর ওই শীতল বাবু না আমার কাছে নস্যি নস্যি, একখানা ছবি বিক্রি করেই 500 টাকা বকশিস। তাও তো উনি দিয়েছেন, আপনি তো ওই গোল্লাই একে বিনি পয়সায় 2 কাপ চা খেয়ে নিলেন। আমি মানে চিন্তা করিস না নরা, এই তো সবে শুরু হলো আমার শিল্পী জীবন। আমার ছবি দেখবি 50,000 টাকা পর্যন্ত দর উঠবে। সে তো উঠে গেছে। মানে কি বলতে চাইছিস তুই নরা? শীতল বাবু বলে গেলে নদীর ধারে গোবিন্দ বাবু ঘোড়ার উপর বসে পোজ দেবেন। ঘোড়ার পর শীতল বাবু ঘোড়া আনবে? হ্যাঁ, শীতল বাবু ওনারে দেখি দেখি ওনার ডিরেক্ট ছবি আঁকবেন। গোবিন্দ বাবুর ওই ছবি পছন্দ হলে নাকি 50,000 টাকা দিতে পিছপা হবেন না।
এ আপনি রে বলে দিল। হোয়াট? ঝোলা গোবিন্দ, ইয়ে মানে গোবিন্দ গুছাইতে ছবি আঁকবে ওই শীতল শাসমল, তাও আবার ওকে দেখে দেখে। সন্ন্যারা, শীতল বাবু দেখে দেখে ছবি আঁকে আর আমি আঁকবো না দেখে। তখন দেখা যাবে কার ছবির জোর কত বেশি আর কে কত টাকা পায়। চল তোরা, নরা আমাকে নাড়িয়ে দিয়েছিস, আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এখন আমাদের অনেক কাজ করতে হবে। চলে আয় তোরা। হ্যাঁ, বলছি মানে কথা, আমার ছবি যেন পুরো আমার মতোই দেখতে হয়। উমা, চিন্তা করবেন না গোবিন্দ বাবু, শিল্পীর কল্পনায় যতটা হবে ততটুকুরই পয়সা নেব আমি। আচ্ছা, বলছি যে ঘোড়া কই? আমি যে ঘোড়ায় চেপে বসবো বলেছিলাম, মানে কথা আমার বহুদিনের শখ। ঘোড়া ঘোড়া ওই তো ঘোড়া চলে এসেছে। হ্যাঁ, মানে কথা ওটা তো কুকুর। হ্যাঁ, আমার সঙ্গে মস্করা করছেন নাকি আপনি? কুকুরটাকে ঘোড়া দেখছেন? ওমা, মস্করা কেন করবো গোবিন্দ বাবু? শিল্পীর চোখ তো, বোঝার চেষ্টা করুন, চিন্তা করবেন না। আপনাকে আজকে আমি ওই ঘোড়ার উপরে বসিয়েই ছাড়বো। খতন, নে বলটা ছোড়। ছুটছি কালু, ছু ছু। ওরে হতচ্ছাড়া শীতল, তোর মাথায় মানে কথা এবার আমি তোর ছবি ভাঙবো। শিল্পীর চোখ কখনো ভুল হয় না স্যার, কখনো ভুল হয় না, বিশ্বাস করুন। ওই কুকুরটা আগের জন্মে ঘোড়াই ছিল। শিল্পীর কল্পনা স্যার। শিল্পীর কল্পনা? ওঠ ওঠ বলছি, মানে কথা। ওরে বাপরে বাপ, আমার কোমরটা গেল। চলুন দেখি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই ধর তোরা। আপনার মেয়ে শ্রীমতী পটেশ্বরীকে দেখছি না গোবিন্দ বাবু? ও যে দুদিন হলো মাসির বাড়ি গেছে। খুব ভালো হয়েছে। না না, ইয়ে যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। ঠিকই আছে। মঙ্গল আর হলো কোথায়? মানে কথা, নড়া বলল শীতল বাবু নাকি ভালো ছবি টবি আঁকে, তাই ভাবলাম ঘোড়ার উপরে আমি বসে পা ঝুলিয়ে যদি একখানা ছবি এই ঘরে রাখতে পারতাম। তাই ওই মরকট শীতলকে বললাম, কি ভাবলাম আর কি হলো, মানে কথা। আরে আমরা আছি কি করতে মশাই, কি করতে আছি আমরা? আমরা এই পাড়ার ছেলেরা যদি আপনার সামান্য একখানি এইটুকুখানি শখ পূরণ করতে না পারি, তাহলে এটা যে পাড়ার লজ্জা, তাম গলদপুরের লজ্জা, আপনার লজ্জা, আমার লজ্জা। ঠিক আছে, মানে কথা, এত লজ্জা পেতে হবে না। তা তোমরা কিভাবে আমার শখ পূরণ করবে হে বাপু? কেন ছবি এঁকে? বটে, মানে কথা, তা কে আঁকবে আমার ছবি? কেন আমি? হ্যাঁ, তাই বুঝি? তা তুমি কবে শিল্পী হলে হে গুলটে? সে অনেক দিন থেকে, বুঝেছেন। আমি তো ছদ্মনামে আঁকি, তাই বোধহয় শোনেননি আপনি। কি নামে আঁকো? গুগু, গুলটে গুহ। গু গু? ওরে বাপ রে বাপ, তাই বুঝি? মানে কথা, তা ভায়া পারবে নাকি তুমি আমার ছবি আঁকতে? পারলে কি 50? হ্যাঁ হ্যাঁ, নগদ 50 টাকা পাবে। মানে নড়া বলছিল যে 50,000। 50,000? ওটা ঘোড়ার ভাড়া। হ্যাঁ, মানে কথা, ওই ঘোড়ার উপরে চড়িয়ে যদি আঁকতে পারো, তবে এখন তো বেশ কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারবো না। মানে কথা, এই অবস্থায় আমার একখানা ছবি এঁকে দেখাও দেখি। জানি না তুমি আবার কি খেল দেখাবে। মানে কথা, মানে ঠিক আছে, অল্পের উপর দিয়েই শুরু হোক।
পছন্দ হলে তো আপনার আবার 500 টাকা করে বকশিস দেবার স্বভাব তো আছেই। আরে আগে তো পছন্দ হোক গুজবুক, মানে কথা নিয়ে আয় তোর খাতাপত্র, রং পেন্সিল। স্বভাব আর লাগবেই না, আমি বাড়িতে বসেই আঁকবো। কি আমি থাকবো আমার বাড়িতে, আমার ঘরে? আর মানে কথা তুই ছবি আঁকবি তোর ঘরে বসে? মস্করা করার জায়গা পাও না, মানে কথা? কি মেশমশাই, সব শিল্পী কি এক হয় নাকি? আমি যে ভেরি ক্লাসিক্যাল ছবি আঁকি, আপনি বোধহয় জানেন না। সব না দেখে, একটুও দেখে ছবি আঁকি না। আপনাকে এতবার এত রূপে দেখিয়াছি, আর দেখিতে হইবে না। দেখবেন এই গুলটে গুহ রূপে গুগু কেমন গভীর কল্পনা করিয়া আপনার আস্ত মুখখানির একটি আলপনা ছবি আঁকিবে, দেখে পয়সা দিবেন। ঠিক আছে, তবে এখন যা, ছবি নিয়ে মানে কথা তারপর আসবি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কল্পনায় মুখমণ্ডলের ছবি উঠিয়া গেল, ব্যাস আর কোনো চিন্তা নেই। আমি এখন আসি মেশমশাই, টাটা। বাপরে বাপ, এটা তুমি কি করলে গুলটে মামা? তুমি গোবিন্দ বাবুর ছবি হুবহু আঁকবে কেমন করে? কিছু না ভেবেই দুম করে নিজেই যে এবার চ্যালেঞ্জিং করে বসলে। তখন না হয় গোল্লা এঁকেছিলে, এখন কি আঁকবে? রে, তোদের লিডার এই স্বয়ং গুলটে গুহকে অত কাঁচা খেলোয়াড় ভাবিসনি। ভেন্ডি, তোর একখানা ক্যামেরা ছিল না? ওটা আমার না, বাবার। বাবার এক মক্কেল বাবাকে ফিস দিতে না পেরে ওর ক্যামেরাটা দিয়ে দিয়েছিল। ক্যামেরার হিস্টোরি আমি শুনতে চাইনি। আজ রাতে ক্যামেরায় রিল ভরে আমাকে দিয়ে যাবি। রিল ভরাই আছে, কিন্তু তুমি ক্যামেরা দিয়ে কি করবে গুলটে মামা? গোবিন্দ বাবুর মুখমণ্ডলের ছবি তুলবো। তারপর সেই ছবির উপর আমি ডিজাইন করে গোবিন্দ বাবুকে উপহার দেব। ক্যামেরাটা নিয়ে আজ রাতে পাঁচুদের ঠেকে হাজির হবি, তারপর বাকি খেল আমার। নাক ডাকছে না বাঘ ডাকছে? বাবা, এনে ভেন্ডি, ছবি তোল, ছবি তোল। গোবিন্দ বাবু তো ঘুমোচ্ছে। এই পোজেই ছবি চাই আমার। তোল তোল। এই, হয়েছে, ঠিক আছে, চল এবার পালা। মামা, গোবিন্দ বাবু, মেশমশাই, এই যে আমরা এসে গেছি। মানে কথা এতদিনের সময় হলো বুঝি? কোথায় কোথায় আমার ছবি, কোথায় হে? আপনার ছবি বলে কথা, এত লাইটলি ভাবে দেখানো যায় নাকি? মানে কথা ডিপলি ভাবে কিভাবে দেখাবে তাহলে? আজ বৈকালিক বেলায় স্কুলের মাঠে আপনার ওই বিখ্যাত ছবিটির উদ্বোধন হইবে। ইতিমধ্যে পাঁচু ভেন্ডিরা সবাই পাড়ায় প্রচার শুরু করিয়া দিয়াছে। ছবির উদ্বোধন? মানে কথা তা কে করবে শুনি? মানে স্যার, আপনি। আপনার ছবির উদ্বোধন মহামান্য আপনি করিবেন। পুরো গলদপুর দেখিবে এই শিল্পী গুলটে কি অসামান্য ছবি আঁকিয়াছে। ও তাই বুঝি? মানে কথা ব্যাপারটা তো মন্দ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষদের ছবি তো এইভাবেই উদ্বোধন হয়। ঝোলা মানে গোবিন্দ বাবু, মনে থাকে যেন, আজ বৈকালিক ঠিক 4 ঘটিকায়। সবাই শান্ত হয়ে দাঁড়ান, উত্তেজিত হইবেন না। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার নিজের ছবি নিজেই উদ্বোধন করিতে চলিয়াছেন আমাদের পাড়ার বিখ্যাত লোক শ্রীযুক্ত ঝোলা, মানে গোবিন্দ গুছাইত মশাই। হাততালি। ছবিটাকে এঁকেছে সেটা বলবি তো যুবক? হ্যাঁ হ্যাঁ, এই অসামান্য ছবিখানি আঁকিয়াছেন মহামান্য শিল্পী গুগু, মানে গুলটে গুহ। হাততালি দিন সবাই।
এবার তাহলে মানে কথা উদ্বোধনটা করেই দিই, হ্যাঁ? আমার যে আর তর সইছে না রে। শুভস্য শীঘ্রমস্য। অবশ্য অবশ্য এ, 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 একই ছাড়া মানে কথা তুই আমার এই ছবি নিয়ে এসেছিস, আমার 2 চোখে তুলসী পাতা দিয়েছিস। ভেরি আর্টিস্টিক্যালি ছবি এঁকেছি তো আমি, একেবারে আপনার স্বর্গযাত্রার ছবি, মানে ভবিষ্যতের ছবি, সবই শিল্পীর কল্পনা, সত্যি না কল্পনা। আপনি তো বললেন এখন শুয়ে শুয়েই ছবি আঁকাবেন, ভাবলুম যদি শুয়ে শুয়েই আপনাকে ওপরে। তাই বুঝি? তবেই এই যে আপনারাও কেউ ওকে ছাড়বেন না বলে দিলাম। এত বড় সাহস, মানে কথা আমার চোখে তুলসী পাতা দেয়। পাঁচু পালা! ধর ধর ওইটাকে ধর, মানে কথা দাঁড়া তুই, এই ছবি তোর মাথায় ভাঙবো আমি, মানে কথা। মরেছে। তুমি শেষ পর্যন্ত গোবিন্দ বাবুর চোখে তুলসী পাতা দিতে গেলে কেন গুলটে মামা? তা না হলে হয়তো এতটা খচত না। ভেন্ডিটা ঝোলা গোবিন্দর ঘুমন্ত অবস্থার ছবি তুলেছে, তাই আমি চোখে তুলসী পাতা লাগিয়ে ব্যাপারটাকে একটু জীবন্ত করে তুলতে চেয়েছিলাম রে ভাইটু। সবই শিল্পীর কল্পনা রে, সবাই বোঝে না। ভেরি ডিপ মিনিং তো। ঠিকই বলেছ, গোবিন্দবাবু তোমার কল্পনাটা ধরতেই পারেননি। কিন্তু শিল্পী হওয়ার পেঁচটা কেমন কষেছিলাম বল। নেহাত গোবিন্দবাবু ছবিটার এত গভীর মানেটা ধরতে পারলো না, নয়তো কড় করে 500 টাকা তোদের কপালেই নাচছিল রে। বাবা 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 গো, আমি এক ছুটে 70 মাইল ছুটিয়া আপনার পদে মানে আপনার পদতলে নিজেকে পদার্পণ মানে সমর্পণ করিলাম। ওঠ, উঠে বস বৎস। বাবা মনে বড় কষ্ট। কিসের কষ্ট তোর? পকেটে যে নোট নাই, আসলে পকেট যে সব সময় ফাঁকাই থাকে বাবা, তাই তো আমি সব সময় নোট চাই। তোর দৌড়ে আমি খুশি হইয়াছি, এক ছুটে 70 মাইল। বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখিয়া আমি মুগ্ধ। এই নে হাত পা। এটা কি প্রভু? আমার পদধূলি। আমার যে টাকা চাই, মাটি নয়। এই ধূলিকণা মাটি কাল সকাল হইলে খালি পেটে কপালে ঘষিয়া ঘষিয়া মাখিবি, তারপরে দেখিবি তোর কপাল কেমন খুলিয়া যাইবে। রাজা হইবি তুই, রাজা। এই কি আমি শুনছি, আমি রাজা হয়ে যাব? তার মানে আমার কাছে রাজকুশাহার ভর্তি টাকা পয়সা, হিরে জহরত মণি মুক্ত। ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাবা, কি স্বপ্ন দেখলাম আমি? সাধু বাবা বলল আমি রাজা হব। পদধূলি, মানে পদধূলি কোথায়? ধুলি চাই, আমি ধুলি মাখবো কপালে, ধুলি মাখবো। শেষ পর্যন্ত আমার কপালে যে রাজা হওয়া ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি রে। কিছুদিন আগেও যদি বুঝতে পারতাম রে পাঁচু। কিন্তু তুমি তো এখনো রাজা হওনি গুলটে মামা, স্বপ্ন দেখেছো মাত্র। আর তাতে এভাবে কপালে ধুলো বালি মেখে বসে আছো। চুপ কর ভেন্ডি, তোরা হয়তো ভুলে গেছিস
ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, আর স্বপ্নটা আমি ঘোর ভোরবেলায় দেখেছি রে। কিন্তু রাজাটা তুমি হবে কোন রাজ্যের সেটা কি তুমি দেখেছো? ঠিক বলেছিস তো, উত্তেজনায় আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম সাধু বাবাকে। তাহলে কি তোমাকে আবার যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে? অন্যের বড় ভাতে ছাই দেওয়া তোর বরাবরের অভ্যেস ঘটনা। যেই দেখলি আমি রাজা হতে চলিয়ে আছি, অমনি তুই টুক করে একটা যুদ্ধ ঢুকিয়ে দিবি। কিন্তু সত্যিই তো, রাজা হতে গেলে একটা রাজ্য তো চাই। সাধু বাবা তো রাজ্যটার কথাই তোমাকে বললো না। এর জন্য বলি সব কাজ এত তাড়াহুড়ো করে করতে নেই গুলটে মামা। শোন গলদপুরের বলদ ছেলের দল, আমার কপালে রাজা হওয়া লেখা আছে যখন, তখন রাজ্য ঠিক একটা জোগাড় হয়ে যাবে। এই গুলটে মামা, বলছিলাম এই তোমার কপালটা আরেকটু ভালো করে পড়লে হয় না? রাজ্যের নামটাও লেখা থাকতে পারে। কথাটা মন্দ বলিসনি ভেন্ডি, তবে আমাদের এই গলদপুরে কপাল কে পড়তে পারে বলতো? কেন? আমাদের পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত জেঠু। এই আমার বাবা হাত দেখতে পারে, কপাল পড়তে পারে কিনা জানি না। ওরে গলদপুরের বড় বলদ পাঁচু, যে হাত দেখিয়া ভাগ্য বলিতে পারে, সে আরেকটু চেষ্টা করিলে কপাল রিডিংও করিতে পারিবে। বরং হাত দেখে ভাগ্য বলা অনেক কঠিন, হাতে অনেক একা বেকা রেখা থাকে। কপালে ওসব ঝামেলাই নেই, পুরো ক্লিয়ার। কিন্তু তুমি তো কপালে ধুলো মেখে আছো গুলটে মামা। এই আমি কপাল ক্লিয়ার করলাম, চল এখন পাঁচুর বাবার কাছে যাওয়া যাক। রাজা হওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ঠিক আছে চলো, বাবা মনে হয় এখনো বাড়িতেই আছে। কাম সারছে। এইটা আমি কি দেখতাছি? কি দেখেছো বাবা? রাজ্যটার নাম কি গো? রাজ্যটা কি এদেশে না বিদেশে? এই যে গভীর একটা চক্রবর্তী রেখা দেখা যাইতাছে। হ্যাঁ, খুব গভীর। কিন্তু আমরা তো গুহ, চক্রবর্তী তো নয়। আহম্মক থাকার মানে কিছুই বুঝস না। তুই গুহই হোস আর যাই হোস, তোর কপালে যখন চক্রবর্তী রেখা দেখছি আমি, রাজা তুই হবি হবি। কিন্তু কিভাবে? এই একটা মোক্ষম প্রশ্ন করছস বটে। শোন, মন দিয়া শোন। এইখান থিয়া নাক বরাবর পশ্চিমে, বুঝলি, পশ্চিমে পাক্কা 70 মাইল দূরে কপালপুরা গ্রামের জমিদার শ্রীমান কপালেশ্বর কাপা মহাশয়ের সঙ্গে দেখা কর। ওই তোরে রাজা বানাইব গুলটে। বাবা, গুলটে মামার কপালে এত কিছু লেখা, আগে দেখিনি তো। তোর বোঝার দরকার নেই পাঁচু, তোর বাবা বুঝলেই হবে। কিন্তু মেসমশাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কিছুতেই। কপালের জমিদার আমাকে রাজা বানাবে কি করে? ও তো নিজেই রাজা হতে পারেনি, সারা জীবন তো জমিদার হয়েই কপালপোড়া গ্রামে রয়ে গেল। এত কিছু যদি তোরা বুঝবি, তাইলে আমার কাছে আইয়া তোকে কোনো কাম নাই। শোন 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 শোন, যা কইতাছি মন দিয়া শোন। সোজা কপালেশ্বরের কাছে যা, ওই কপালপুরা গ্রামে। ঠিক আছে, আমার কপালে যদি এত কপাল লেখা থাকে তাহলে আমি যাব। রাজা আমাকে হতেই হবে। আর আমি যদি একবার রাজা হতে পারি, তাহলে মেসমশাই আপনি হবেন আমার রাজ পুরোহিত। মন্ত্রী কে হবে গুলটে মামা? তোর বাবা। তার কারণ ওই কপালপুরা গ্রামে যাবার যা খরচা তা তোর বাবাই দেবে। এটাই তোর বাবার কপালে লেখা। ফলো মি। হ্যালো, এই আপনি ওই কপালপুরা গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতাছেন তো? তা ষষ্ঠী চরণ নাকি? তা কি মনে করে এতদিন পর কোনো খবর আছে নাকি?
খবর আছে আমাকে গলতপুরের সব চাইতে বড় বলদাটারে পাঠাইতাছি আপনার কাছে দেখ কিন্তু যে আপনার ওই মাইয়া ঝুমকা লতারে ওই বলদটার গলায় ঝুলাইতে পারেন কিনা। ছেলে কি করে? গুলতানি মাইরা দিন কাটায়, যারে কয় নিপাট বেকার। এমন ছেলে ছাড়া তো আপনার ওই ঝুমকা লতার জন্য পাত্র পাওয়া মুশকিল, কারণ এই ঘর জামাই পাওয়া না অত সোজা না। এই বলদটারে, হ্যাঁ এই বলদটারে আপনি এক কাজ করেন, ওই জমিদারির লোভ দেখান আর আপনার মাইয়ার লগে তারপরেও সুখে শান্তিতে ঘর করব। নয়তো আপনার জমিদারি যা অবস্থা, এই বাজারের থেকে আর ভালো ঘর জামাই পাইবেন না। ঠিক আছে, কালই পাঠায় দাও তাহলে। রাজ্য সহ রাজকন্যার লোভ দেখাইবেন, মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম, বুঝলেন তো? একবার যদি দাওটা লাইগা যায় তাইলে মোটা আমদানি হইব। কি কাণ্ড! হ্যালো, কি হে হরি বল? হ্যাঁ, খবর কি? হরি বল না, বলো হরি। এখন অত সময় নাই, আসল কথাটা বলছি শোনেন। ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে, পাখি তো ফুরুত। মানে কথা কার পাখি? কোথায় ফুরুত হলো? মানে আপনার পাখি। কি কাণ্ড! ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে, ষষ্ঠীচরণ ঠিক করেছে কপাল পোড়া গ্রামের জমিদার কপালের মেয়ের সঙ্গে। কি কাণ্ড! কি মানে কথা? আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না। ওই গুলটের যদি বিয়ে হয় মানে কথা, তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে। এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরি বল। আগে বলো হরি। ওই একই হলো, হ্যাঁ ওই বলো হরি হরি বল সবে একই। তুমি এখনই এই বিয়ে আটকাও, নয়তো রোজ সকালে লাউ কুমড়ো কাতলা মাছ সব বন্ধ। কি কাণ্ড! এবার আমি কি করি? মানে কথা ওই পোড়া কপাল গুলটেকে আটকাও, কিছুতেই যেন ও ওই কপাল পোড়া গ্রামে যেতে না পারে। তা না হলে কিন্তু তোমার কপাল পুড়বে এবার হরি বল। আগে বলো হরি। আমি জানতাম ঘতন তোর বাবা আমাদের 1 টাকা দিয়েও সাহায্য করবে না। আমি তো অনেক করে বললাম, এর থেকে বেশি বললে আমার ওই কপালপোড়া গ্রামে যাওয়াটাই আটকে দিত। চিন্তা নেই, পাঁচুর বাবা তো আপাতত 50 টাকা ধার দিয়েছে গুলটে মামা। পাঁচু স্টেশনে গেছে টিকিট কাটতে। কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো? নিজে রাজপুরোহিত হতে চায় বলে। আমিও ঠিক সেরকমই ভাবছিলাম, বুঝলি। কেস কেচে গেছে গুলটে মামা, পুরো গুবলেট হয়ে গেছে। মানে হোয়াট গুবলেট? কি হয়েছে পাঁচু বল। রাজা আমি হবই, তুই হবি আমার সেনাপতি। বিপদে মাথা ঠান্ডা রাখতে শেখ পাঁচু। গুলটে মামা, বলহরি দারোগা স্টেশনে পুলিশ পোস্টিং বসিয়েছে। স্টেশনের দিকে গেলেই নাকি আমাদের ধরে বন্দি করবে। আমি তো স্টেশনে ঢুকতেই পারলাম না, বলহরি দারোগা আমাকে ধরে শাসিয়ে দিল। বলল আমাদের এই গলতপুর থেকে কেউ ওই কপালপোড়া গ্রামে যেতে পারবেন না, গেলেই আটক করবে। কেন? বলল কোনো এক কালে নাকি ওই কপালপোড়া গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে 10 গোল দিয়েছিল। সেই থেকে ওই কপালপোড়া গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম। শত্রু। আমি রাজা হব শুনেই আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। কপালের লিখন মন্ডন করা যাইবে না। বলছি যে ওটা খণ্ডন হবে গুলটে মামা। সে যাই হোক, শোন, গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোনো সৈন্য দল নাই। তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না। খানিক বুদ্ধি খরচা করিতে হইবে। বুদ্ধি তোমার? মানে কি বুদ্ধি গুলটে মামা? আমার একখানি খাটিয়া চাই। ইয়েস, খাটিয়া। ওই হারুদের আছে, ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো। ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনিই পড়ে আছে। ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই। আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে। সময় কম, হাতে সময় কম। শোন সকলে, গুলটে মামা সরে যান। সিরিয়াস পেশেন্ট আছে।
সরে যান সরে যান সরে যান সরে যান। কি কাণ্ড, কার আবার কি হলো? আমাদের ষষ্ঠী চরণের ছেলে পাঁচু না? এই 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 থাম 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 থাম, কার আবার কি হলো? কেউ গেল নাকি? কি স্যার, আপনি এখনো এখানে আর ওদিকে গোবিন্দ বাবু? কি কাণ্ড, আমাদের গোবিন্দ বাবু এই অকালে! এ কি, আমি তো ওর জন্যই এখানে। কি কাণ্ড! এই না না, গোবিন্দ বাবু না, ওনার ঠাকুমা সিরিয়াস অবস্থা। এই যায় যায় আর কি, আমাদের গলতপুরে তো অ্যাম্বুলেন্স নেই, তাই আমরা এইভাবে ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। সরে যান। প্যাপু 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 প্যাপু। কি কাণ্ড, আগে বলবি তো। গোবিন্দ বাবুর ঠাকুমা সে তো অনেকদিন আগেই গত হয়েছিলেন বলে শুনেছিলাম। প্যাপো প্যাপো, ভুল শুনেছিলেন। গোবিন্দবাবু ওনার ঠাকুমাকে খুব ভালোবাসতেন। গোবিন্দবাবু খুব ভেঙে পড়েছেন। প্যাপো জানি না বাঁচানো যাবে কিনা। প্যাপো, আপনি এক্ষুনি গোবিন্দবাবুর কাছে যান, আপনাকে খুঁজছিল। বলছিল এই বিপদের দিনে ওই হরিবলটা এলো না, খুব রেগে যাচ্ছিল। বলছিল আমি আর হরিবলকে লাউ কুমড়ো পাঠাবো না। প্যাপো কি কি কাণ্ড, না 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 না, লাউ কুমড়ো আমি এক্ষুনি যাচ্ছি। কি বিপদ! এই এই তোরা চল, সকলে চল, লাউ কুমড়ো গেল আমার, চল। জয় কপালপোড়া গ্রাম। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। পাঁচু, তোর বাবা হঠাৎ করে আমার এত ভালো কেন করলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না গো। সে তোকে বুঝতে হবে না। তাছাড়া আমার সঙ্গে সঙ্গে তোরও তো কপাল ফিরে গেল। আগে তুমি রাজাটা হও। এই শেষবারের মতো রিক্সা চড়ে নে। এরপর তো সবসময় রথে চড়ে এদিক সেদিক যেতে হবে। এই যে আমরা এসে গেছি বাবু, নামেন দেখি। আপনাদের কপালও দেখছি আমার মতোই পোড়া। দেন দেন, 7 টাকা 12 আনা দেন। পাঁচু, ভাড়াটা দিয়ে দে। এটা কি? এই ছিল তোর বাবার মনে পাঁচু? এখনই এত মন ভেঙে কাজ নেই গুলটে মামা। এত কষ্ট করে এত দূর যখন এসেই পড়েছি, তখন ভেতরে ঢুকে দেখাই যাক না। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া দিনের বেলায় ভূত আসে না, বেগতিক দেখলে পালাবো। ঠিক ঠিক ঠিক, চল চল। ওই তো দেখো উল্টে মামা, জমিদারের বাগানের মালি হবে, ওনাকেই আগে জিজ্ঞাসা করো না। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে এই যে দাদু, শুনছেন? আমি দাদু হলে তুই কে রে হতচ্ছাড়া? নিজের বয়সটাকে ভুলে গেছিস? এই বয়সে নাতি হতে চাইছিস? এই মানে দাদু, মানে না, মানে বলছিলাম কি, আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ওই গলতপুরের ষষ্ঠীচরণ মুখুজ্জে মশাই, উনি আমাদের পাঠিয়েছেন। আগে বলবি তো হতচ্ছাড়া মুখ পোড়া। তা ছেলেকে শুনি। মানে আমরা সবাই, মানে কি বলছেন কি বুঝতে পারছি না। ইয়ে মানে মেশো, ইয়ে মানে আমি জমিদার কপালেশ্বর কাপা, ভেতরে এসো। আগে মানে আপনি জমিদার? পাঁচুরে, ভেতরে চল আগে, কেসটা কেমন যেন লাগছে। তা পাত্র বুঝি তুমি? হে বাবা জীবন। আগে পাত্র না, আমি গুলটে, গুলটে গুহ। আর ষষ্ঠীচরণ তো টেলিফোনে আমাকে এই নামটাই বলেছিল। ঠিক 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 ঠিক, ওই ষষ্ঠীচরণ মেশামশাই তো আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন রাজা হওয়ার জন্য। আমার কপালে লেখা আছে তো। একেবারে ঠিক লেখা আছে, যাকে বলে একবারে রাজকন্যা সহ রাজত্ব। আমার তো ওই একটাই মেয়ে ঝুমকোলতা, ওকে বিয়ে করলে এই জমিদারিত্ব তোমারই হবে বাবা জীবন। তবে জমি জমা বিশেষ কিছু নাই, সবই ধার দেনায় গেছে। এই
এই বাড়িখানাই যা পড়ে আছে আজকের বাজারে, এটার দামও তো কম কিছু নয়। কি এসব আপনি কি বলছেন? আমি বিয়ে করব না। পাঁচু, তোর বাবার মনে ছিল শেষ পর্যন্ত? মানে জমিদার মেশমশাই, আমি বেকার, মানে কোনো রোজগার করি না, বুঝতে পারছেন? খালি রাজা হতে চাই। এমন বাজে পাত্রর সঙ্গে কখনোই আপনার মেয়ের বিয়ে আপনি দেবেন না। কিরে, তোরা কিছু বলছিস না কেন? ষষ্ঠীচরণ তো একেবারে ঠিক পাত্র দিয়েছেন। আমি তো এমনই চালচলহীন বেকার পাত্র খুঁজছিলাম। বাবা জীবন, একদম চিন্তা করো না, ঘর জামাই থাকবে, দুবেলা দুমুঠো খেতে পাবে, আর তার বদলে আমাকে আর আমার মেয়েকে দেখে শুনে রাখবে। হ্যাঁ, পাঁচু, আমি তোকে ছাড়বো না। আমি আর রাজা হব না। জমিদার মেশমশাই, মানে বলছিলাম যে এই বিয়ে হলে তো ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে, মানে যাকে বলে মানে রাজায় রাজায় যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ কার সাথে? কেন? ওই যে আমাদের গলদপুরের গোবিন্দ গুছাইত আছে না, বিশাল ঝোলাগুড়ের ব্যবসায়ী, ওর একমাত্র মেয়ে ভারী সুন্দরী পটিয়সী শ্রীমতী পটেশ্বরীর সঙ্গে আমার তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। এখন কি হবে? তাহলে ওই ষষ্ঠীচরণ পুরোহিত তোকে পাঠালো কেন? মানে ফুটবল খেলতে না, মানে রাজা হওয়ার জন্য। আমি এক্ষুনি গোবিন্দ বাবুকে ফোনে বলছি, বিয়ে আমার মেয়ের সঙ্গেই হবে। কি? না 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 না, আমি তো পটুকে খুব ভালোবাসি। তাই বুঝি? বাসাচ্ছি তোকে ভালো হতো। এইগুলোকে এই ঘরে বন্ধ করে রাখ, পালাতে যেন না পারে। আমি আজ রাতেই ঝুমকলতের বিয়ে দেব। ওই উল্লুকটা যেন পালাতে না পারে, সঙ্গে ওর সাকরেত গুলো। যাই, আমি বিয়ের আয়োজনটা করি গিয়ে। আমি দরজার বাইরে পাহারায় আছি। বাবা পাঁচু, আজকে তোর বাবার জন্য আমাদের এই অবস্থা। বাবার কি দোষ? বাবা তো ভেবেছিল জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হলে তুমি ফকটের জমিদারিটা পেয়ে যাবে। তাহলে এই কপালের জমিদারি, না আছে জমি, না আছে দাড়ি। এই বাড়িটা তো আছে, হোক না ভাঙা, পুরনো ইটের ভালো দাম পাওয়া যায় গুলতে মামা। পাঁচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। শান্তি শান্তি, আর কাঁপাকাপিতে দরকার নেই। এখন আগে এই জমিদার কপালেশ্বরের হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলো। ঠিক বলেছিস খতন, এই বুদ্ধিটাই বার করতে হবে। কোথায় কোথায় সাপ? ওই তো সাপ, ওই তো সাপ। মরে গেলাম রে। আমি মরলে ঝুমকলতার বিয়ে কার সঙ্গে হবে রে পাঁচু? সাপ কাহা, সাপ কাহা? আরে পালা রে। অল্পের জন্য তুমি বেঁচে গেলে গুলটে মামা, তোমার বিয়ে হয়ে গেলে আমরা যে তোমাকে হারাতাম গুলটে মামা। আমি ওই পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতকে ছাড়বো না। কোথায় কোথায় গুলটে? মানে কথা, ও আমার মেয়েকে এত ভালোবাসে জানতাম না তো। আরে আরে, ওই তো গুলটে। গুলটে আমাকে বিয়ে করবে? ইস, কি লজ্জা! গুলতে মামা দেখো সামনে কে! ওদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি পটেশ্বরীকে বিয়ে করতে চাও। পালাও গুলটে! বাবা পালিয়ে গেল। এই এই, একই একই, ওই 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 ওই, ধর ধর ওকে। আমি আর রাজা হতে চাই না রে ভাই টুগন। কেন? রাজা হলে আমি কি তোদের সঙ্গে আড্ডা আর মারতে পারবো রে? গলদপুরের বলদ ছেলের দল, ফোকটে আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে। আর আড্ডা ছাড়া যে আমার জীবন বৃথা ভাই টুগন।
তাই আমি তোদের গুলটে মামা হয়েই থাকতে চাই, আর আড্ডা মেরে এই জীবনটা অতি কষ্টে হেসে খেলে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ রে, জয় গুলটে মামার জয়। জয় গুলটে মামার জয়। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেডসারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরতো। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করতো। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বুদ্ধি, মাস্টার সব আছে, কিন্তু একজন জাজরেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘোতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে, এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা। শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘোতন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আবার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ? হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হায় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না
যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলেই খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে, খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না। যাকে আচ্ছা মেসোমশাই, আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না? তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোনো প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই, ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টুক করে আপনি নিজেই আপনার ময়নায়। চিৎকার করবেন না মেসোমশাই, কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল, তা তোর ওই কুলুর মুখে আগুন। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া, বলবি তো আমার ময়না? চায়না, ওর বাড়ির চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এতে কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেসোমশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খোঁচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি, ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন, দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কে সল, তোরা চল। চলো চলো। কি 2 শালিক পুষবো? এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না, ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরিবাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে? এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেলে রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপর দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। শোন এলাকায়, অনেক ছিচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি।
যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, এ ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। একেবারে পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না, তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি, যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর এক পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি। কেন এক পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই এক পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করবো ঝোলা গোবিন্দর কাছে। জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেলেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ। ওরে বাবারে বাবারে বাবারে, আমি এসবের মধ্যে নেই। ওই তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে হাজির করবে, তারপরে ঝোলা গোবিন্দ আমাকে পেটানি দিয়ে সোজা থানায় চালান করে দেবে। সেখান থেকে তো আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো গাধা। বলো হরি দারোগা আমার খুব চেনা লোক। পাঁচুর বাবা ওর থানায় রোজ পুজো করে। শোন লাগাই, কেসটা সলভ করলে ওই কিপটে ঝোলা গোবিন্দ এই ঝানু গোয়েন্দাকে ক্যাশ 2000 টাকা ফিস দিতে বাধ্য থাকবে। তারপর সেই 2000 থেকে 1000 তোর। কি 1000 টাকা আমার? ইয়েস ভাইটু। তবে ঠিক আছে, অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে আমদানি হয়নি। 1000 টাকার জন্য না হয় একটু ঠেঙানি খেয়ে নেব, কি আর করা যাবে। তাহলে প্ল্যানটা মনে থাকে জানো, আজ রাতে তুই চুরি করে বেরিয়ে ভাঙা মন্দিরের পেছনে লুকোবি। আমি তোর জুতোর গন্ধ শুকে শুকে সকালে গিয়ে ওখানে তোকে ধরবো, মনে থাকে জানো। প্ল্যানটা একটু বেশি ঝুঁকির হয়ে গেল না গুলটে মামা? ওরে, আমার মতো ঝানু গোয়েন্দারা এসব ঝুঁকির কেসই হাতে নেয় রে। দেখবি এই কেসটার পর আমাকে নিয়ে এই গলদপুরে কেমন ঝাঁকাঝাঁকি পড়ে যায়। লোকাই, আজ রাতেই যা বললাম, চলো ভাইটুগন। এক চুরিতেই 1000? এতক্ষণে মনে হয় লকাই ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকে গেছে। তারপর তারপর লকাই ঝোলা গোবিন্দর বাড়ির ভেতর ঢুকবে কি করে সেটা তো জানা হলো না। মনে হয় বন্দুক নিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছাড়বে। ওই গোবিন্দ, দরজা খোল, বিল্লা পাঞ্জা এসেছে, আজ তোর বাড়িতে ডাকাতি হবে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? মানে কি হয়েছে? চুরি না, চুরি না, কাল রাতে ঝোলা গোবিন্দের বাড়িতে ডাকাতি হয়েছে। লকাইকে চুরি করতে বললাম, ও করলো ডাকাতি। কি জানি কেসটা কি? সবাই তো বলছে বিল্লা পাঞ্জা। আমার মনে হয় লকাই বিল্লা পাঞ্জার নাম করে ডাকাতি করেছে, তাই সবাই লকাইকেই বিল্লা পাঞ্জা ভাবছে। সবাই তাই ভাবছি বুঝি। চল, এই ঝানু গোয়েন্দা গুলটে গুহই বলে দেবে লকাই না বিল্লা পাঞ্জা। কে এসেছিল কাল রাতে গোবিন্দ বাবুর বাড়িতে? কোথায় 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 রে ওই এক পাটি জুতো? আমি এসে গেছি ঝোলা, মানে গোবিন্দ বাবু। এই ঝানু গোয়েন্দা গুলটের হাত থেকে কোনো চোর ডাকাত বাঁচতে পারবে না। ওই যে মানে কথা, আবার ওই অশান্তিটা এসেছে। এমনি আমার মন মেজাজ ভালো নেই, 1000 নিয়ে চলে গেছে মানে কথা, তার মধ্যেই সব ঝামেলা এসে হাজির। কি? আমি যে বললাম 4-5 হাজার নিতে। কি? এই
এই মানে কথা তুই কাকে বলেছিস? ওই তুই এর মধ্যে আছিস তাহলে? হ্যাঁ তো হ্যাঁ মানে না, হ্যাঁ বলছিলাম মেসমশাই, আমি ঝানু গোয়েন্দা তো, তাই আমি বুঝতে পেরে গেছি ওই ডাকাতটা এসেছিল আসলে 1005 টাকা নিতে, পেয়ে গেছে 10, ব্যাস আর লোভ সামলাতে পারিনি। তাই বুঝি? মানে কথা তা তুই এখানে কি করতে এসেছিস? আগে জুতো খুঁজতে। কার জুতো? কেন লকাইয়ের? আমি যে বললাম ওকে এক পাটি জুতো এখানে রেখে যেতে, আমি সকালে এসে ওই এক পাটি জুতো খুঁজে পাবো, তারপর সেই জুতোর কুলু ধরেই আমি ওকে ধরে আপনার সামনে হাজির করব। তার মানে বাবা এই মানে কথা লকাইটাকে, ওর জুতো কি করে তোর কাজে লাগে? ডাকাতি তো করেছে বিল্লা পাঞ্জা। তার মানে লকাই আসেনি? না মানে কথা কোনো লকাই আসেনি। ইস, ও আসলে 1005 নিত। এবার তুই থানায় যাবি, মানে কথা তুই হচ্ছিস পালের গোদা। পাঁচুরে এই কেসটা ঘুরে গেছে। আমরা এখন যাচ্ছি গোবিন্দ বাবু, চললে সবাই। এই তুই আমাকে 10,000 টাকা ফেরত দে, নয়তো গারো দে চল, মানে কথা। না, আমি 10,000 টাকাই ফেরত দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন, এক ছুট্টে দৌড়ে গিয়ে লকাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসছি আমি। তাহলে যা, আমি ওই হরিবল মানে বলো হরি দারোগাকে খবরটা দিয়ে রাখছি, মানে কথা। ওই বাবারে, ও মাগো। লকাইটা গেল কোথায় বলতো? ওই দেখো উল্টে মামা। একি ওর এই অবস্থা করলো কে? ওরে খোল, ওকে খোল। তার মানে সত্যি বিল্লা পাঞ্জাই এই ডাকাতিটা করেছে? কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গদাই বাবুর বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে আমাকে ধরলো। কত করে বললাম চল আমরা একসাথে চুরি করি, ও বললো একদম না, আমার মতন চোরকে নিলে ওর নাকি ডাকাতির প্রেস্টিজ ফুটো হয়ে যাবে। তাই তাই আমাকে এখানে এনে গাছের সঙ্গে বেঁধে ও আবার গেল ডাকাতি করতে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গদাই বাবুকে 10,000 টাকা ফেরত দেবে কেমন করে গুলটে মামা? প্ল্যানটা যে এমন ক্রস কানেক্টিং হয়ে যাবে আমি তো বুঝিনি রে। শোন লকাই, তোর জন্যই আমি ঝুলেছি, তোকেই ওই বিল্লা পাঞ্জার কাছ থেকে 10,000 টাকা চুরি করে আমাকে এনে দিতে হবে, নয়তো বলহরি দারোগাকে বলে তোকে আমি ফাটকে পুড়ে দেবো। কেস গন্ডগোল। উল্টে মামা, লোকাই পালালো। সত্যি একটা ছিঁচকে চোর, কিচ্ছু পারে না। বিল্লা পাঞ্জার নাম শুনেই ভয় খেয়ে গেছে। ভয় তো তুমিও খেয়েছো গুলটে মামা। খবরদার ভেঙ্গি, ঝানু গোয়েন্দারা কখনো ভয় পায় না, মনে রাখিস। বিল্লা পাঞ্জার মতো একটু বড় ধরনের ছিচকে ডাকাতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাবা ও মাধু, বাবা ও মাধু, ও মাধু, ওই বাবারে। নে তোর গোবিন্দ গুছাইতে টাকার ব্যাগ। আগে খুলে দেখলে আমি এত খাটনি করতাম না। ওই বাবারে। দিয়ে দিবি ওকে, আর বলবি আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। গুলটে মামা তোমার লাগেনি তো? ওই বাবা, উফ, একটু লেগেছে, কিন্তু ঝোলা গোবিন্দর টাকার ব্যাগ আমার হাতে ঝুলছে, সব ব্যথা কমে গেছে। গুলটে মামা ব্যাগটা খুলে দেখো টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। খবরদার, ব্যাগ খোলা চলবে না, টাকায় বিল্লার হাতের ছাপ আছে, আমাদের হাতের ছাপ পড়লে মুশকিল হয়ে যাবে। দেশের ঝানু গোয়েন্দাস বুদ্ধি। চল এবার সোজা ঝোলা গোবিন্দর কাছে চল সবাই, আজকে সবাই বুঝবে এই গুলটে কত বড় গোয়েন্দা।
ভালো করে গুনে গেঁথে নিন আপনার টাকা। বিল্লা যেই শুনেছে এই ঝানু গোয়েন্দা গুলটে আপনার এই কেসটা নিয়েছে, অমনিও ভয় খেয়ে সুরসুর করে ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছে। 10,000 টাকাই আছে কিন্তু ভেতরে। টাকা মানে কথা, এই ব্যাগের ভেতর টাকা আসবে কোথা থেকে? মানে কথা, তোরা কি আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস? বাড়িতে আমি এতগুলো টাকা এনে রেখে দেবো? তাহলে কি আছে ব্যাগে? এই দেখ, কাগজ। হ্যাঁ রে মরকটের দল, মানে কথা ব্যাগে ভর্তি করে টাকা এনে আমি বাড়িতে রেখে দেবো, সেটা তোরা ভাবলি কেমন করে? তাহলে ওই যে আপনি বললেন ওই বিল্লা 10,000 টাকা নিয়ে গেছে। ওরে উজবুক, এটা না বললে ওই হরিবল মানে বলো হরি দারোগা কি এত পরিমরি করে বিল্লার পেছনে ধাওয়া করতো মানে কথা, নাকি বিল্লা সেই ভয়ে টাকার ব্যাগ ফেরতে দিত? আপনি তো হেভি জিনিস গুরু। জিনিসের এখনো কি দেখেছিস মানে কথা, এবার দেখবি। দারোগাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে এলো বলে মানে কথা। কেন কেন আবার দারোগা কেন? তোকে ধরতে। কি হচ্ছে কি? কেন আমাকে ধরবে কেন? মানে কথা, আমার বাড়িতে লকাইকে দিয়ে চুরি করবার মতলব এটেছিলি তুই। লকাই ধরা পড়েছে, এরপর তুই, তারপর ওই বিল্লা, মানে কথা সব কটা ধরা পড়বে। ওরে বাবা রে, পালা রে ভাই, পালা। ওরে বাবা, ওরে বাবা রে। গুলটে বাবা, তুমি কি এভাবে গাছের উপর উঠে বসে থাকবে? হ্যাঁ রে ভাইটু, ওই বলহরি দারোগা গাছে উঠতে পারে না তো, আমাকে ধরতেও পারবে না। বলহরি দারোগা এদিকেই আসছে, আরে পালা সবাই। কি কাণ্ড! কোথায় কোথায় ওই চিংড়ি গুলটেটা, বিল্লার সাগরেদ? কোথায় কোথায়? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। বাবা রে, ও মাগো, ওরে, আমি আর গোয়েন্দাগিরি করবো না রে ভাইটুগন। এটাই ভালো, তুমি আমাদের লিডার আড্ডা গুরু গোলটে মামাই থেকো। বল সবাই, বল জয় গোলটে মামার জয়। গুলটে মা